এটা হচ্ছে সৌরজগৎ নব থিয়েটার, এর পাশে আছে আইস অ্যাডভেঞ্চার আর কি, বরফের জগৎ। আর এখানে আছে ভূতের হাউস, অর্থাৎ ভূতের বাড়ি, হরর হাউস অফ হরর। গত পর্বে আমরা দেখিয়েছিলাম ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সকাল 10টা 10 মিনিটের একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে বগুড়া সান্তাহার রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়া। বগুড়া সান্তাহার রেল স্টেশনে আমরা বিকাল 4:30টার সময় পৌঁছে যাই এবং সেখানে নেমে আমরা নওগাঁ সদরের একটি হোটেলে গিয়ে রেস্ট নিয়ে পরদিন ঠিক ভোরে নওগাঁ বৌদ্ধবিহার পাহাড়পুর ভ্রমণ করি। নওগাঁ বৌদ্ধবিহার পাহাড়পুর ভ্রমণ শেষে আমরা ঠিক 3টার সময় আবারও সান্তাহার রেল স্টেশনের উদ্দেশ্যে ফিরে আসি। বগুড়া সান্তাহার রেল স্টেশনে এসে আমরা বিকাল 4:30টার সময় আবার ওই একই ট্রেনে রওনা দেই দিনাজপুর স্বপ্নপুরীর উদ্দেশ্যে। আর আপনারা এই মুহূর্তে দেখছেন আমাদের দিনাজপুর স্বপ্নপুরীর উদ্দেশ্যে ভ্রমণ। যেহেতু আমরা নওগাঁ বৌদ্ধবিহার পাহাড়পুর ভ্রমণ শেষে স্বপ্নপুরী ভ্রমণে যাচ্ছি, কিন্তু আপনারা চাইলে সরাসরি ঢাকা থেকে সকাল 10টা 10 মিনিটে একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে সরাসরি দিনাজপুর গিয়ে রাত 9:30টার সময় নেমে দিনাজপুরে একটি হোটেলে রাত্রি যাপন করে সকালবেলা স্বপ্নপুরীর উদ্দেশ্যে ভ্রমণ করতে পারেন। আর এই ভ্রমণের যাত্রাপথে আপনি এমন কিছু দৃশ্য জানালা দিয়ে দেখতে পাবেন যেটা বাংলাদেশের অন্য কোনো রেলওয়ে পথ থেকে আপনি সেটা দেখতে পাবেন না। এই মুহূর্তে যে দৃশ্যটি দেখছেন এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের হিলি বর্ডার। এখানে বিএসএফ এবং বিজিবি একসঙ্গেই ডিউটি করে। এখানে দেখতে পাচ্ছেন বিএসএফ এর একটি আর কি সদস্য এখানে ডিউটি করছে। এটা হচ্ছে হিলি রেল স্টেশন। আপনার যাত্রা যদি দিনের বেলা হয় তাহলে আপনি এই দৃশ্যগুলো দেখতে পাবেন, আর রাতের বেলা হলে এই দৃশ্যগুলো তেমন দেখা যায় না। এই দৃশ্যটি ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে আপনি দেখতে পাবেন না, কারণ রাত হয়ে যাবে। তবে ফিরে আসার সময় দ্রুতযান এক্সপ্রেস ট্রেন থেকে দেখতে পাবেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে সীমানা পিলার। ভারত এবং বাংলাদেশের সীমানা পিলার একটু দূরে হলেও রেল লাইনটি বাংলাদেশ এবং ভারতের সীমানা নির্ধারণ করে, অর্থাৎ রেল লাইনের ওই পাশে ইন্ডিয়া এবং রেল লাইনের এ পাশে বাংলাদেশ। ট্রেন যাত্রায় আমরা এই ট্রেনে বাংলাদেশের সীমানার উপর দিয়ে ভ্রমণ করছি, আর আমার সামনে যেটি রয়েছে এটা ইন্ডিয়ার একটি রাস্তা। দিনাজপুর আমরা ট্রেন থেকে নেমে আমরা সরাসরি দিনাজপুর শহরের ভেতর একটি হোটেলে উঠি। হোটেলে রাত্রি যাপন করার পর সকালবেলা আমরা স্বপ্নপুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমরা এই মুহূর্তে আছি দিনাজপুর হাউজিংয়ের মোড়, আর এই হাউজিংয়ের মোড় থেকে আপনারা সকল প্রকার স্বপ্নপুরী বিভিন্ন ধরনের বাস আছে, সেই বাসে টিকিট কেটে আপনারা সরাসরি স্বপ্নপুরী যেতে পারবেন। তো আমরা এখন রওনা দেব স্বপ্নপুরীর উদ্দেশ্যে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই স্বপ্নপুরীতে। প্রায় 1 ঘন্টা 30 মিনিটের বাস জার্নি শেষে আমরা পৌঁছে গেছি দিনাজপুর ফুলবাড়িয়া নামক এই শাপলা চত্বরে। এখানেই আপনি সিএনজি পাবেন স্বপ্নপুরী যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শাপলা চত্বর, আর আপনি একটু সামনে গেলেই এখান থেকে হাতের ঠিক ডান দিকে একটু সামনে গেলেই পাবেন
সিএনজি, এখানে যথেষ্ট পরিমাণে সিএনজি অ্যাভেলেবল রয়েছে। তারপরেও আমি আপনাদেরকে সিএনজিতে ওঠার পর সকল নির্দেশিকা দিয়ে দেব। ওকে, দিনাজপুর শহর থেকে আপনাকে ফুলবাড়িয়া আসতে হবে। এটা বাসে মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার হবে, ভাড়া নেবে 50 থেকে 60 টাকা। ফুলবাড়িয়া যখন আপনি আসবেন, ফুলবাড়িয়া এসে এখান থেকে আপনাকে সিএনজিতে করে স্বপ্নপুরীতে যেতে হবে। সিএনজির ভাড়া নেবে 30 টাকা। আমি বসে আছি সিএনজিতে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবল রয়েছে। বাস থেকে নেমে শাপলা চত্বর নামে একটি জায়গা আছে, সেখানে আপনাকে নামিয়ে দেবে। ওখানে সিএনজি স্ট্যান্ড, ওখান থেকে আপনি সিএনজিতে করে স্বপ্নপুরী পর্যন্ত 30 টাকা ভাড়াতে যেতে পারবেন। তো চলুন আমরা যাই। সিএনজিতে মাত্র 20 মিনিটের রাস্তার পথ পেরিয়ে আমি পেয়ে গেলাম স্বপ্নপুরীর মূল দুয়ার। আর এই দুইটি পরী আলোকবর্তিকা নিয়ে আমাদেরকে স্বাগত জানানোর জন্য এখানে দাঁড়িয়ে আছে। টিকিট কত করে ভাই? 100 টাকা না? আমাকে 3টা দেন। আর বাস কত করে ভাই? বাস 5000। বাস 5000 না? ভাই টিকিট কত করে? জনপ্রতি 100 টাকা। বাইক মানে এটা কি শুধু ঢুকা নাকি ভিতরে আরো কোনো প্যাকেজ আছে? হ্যাঁ, এটা ঢুকার জন্য। ভাই বাইক বা হাইস নিয়ে আসলে? বাইক শুধু একটা 20 টাকা মোটরসাইকেল গ্যারেজে থাকবে, এর জন্য। আর হাইস 1500 টাকা। হাইস 1500 টাকা। বাস 5000 টাকা, পিকআপ 2000 টাকা, প্রাইভেট কার 400 টাকা, নোয়া মাইক্রো 1000 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে, আমাদের টিকিট কাটা শেষ, প্লাস আমরা সকল তথ্য জেনে নিলাম আসলে কোনটার কত প্রাইস। দেখি এখানে কিছু মূল্য তালিকা দেওয়া আছে, সকল ইনস্ট্রাকশন এখান থেকে পড়ে নেওয়া যাবে। এখানে ভেতরে ঢুকতেই এখানে এটা হচ্ছে ইন্টারফেস ভেতরের, একদম 2 লেনের রাস্তা আছে এখানে, এই দিক দিয়ে আর এই পাশ দিয়ে 2 দিক দিয়ে যাওয়া যাবে। আর এইখানে যারা বাইক নিয়ে আসবেন তারা এখানে এসে বাইক রাখতে পারবেন, এখানে বাইক রাখার ব্যবস্থা আছে। আর তার পাশে এখানে আছে টয়লেট, ওয়াশরুম, সব কিছু এখানে পাবেন। ঠিক এই যে আমার এই নগের সোজাই এখানে আছে। আর এইটা হচ্ছে বাইক রাখার জায়গা, গ্যারেজ আর কি। ধন্যবাদ। আমরা কোন লেন দিয়ে প্রবেশ করব? এই দিক দিয়ে প্রবেশ করি, হাতের বাম দিক দিয়ে। সুন্দর কৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখি কারণ একটু সাইডে যায়, গাছগুলোকে খুব সুন্দরভাবে আর কি কেটে সাইজ করে তৈরি করেছে। আমরা হাঁটতে হাঁটতে যাই সামনে। এই তো এখানে মসজিদ আছে, যারা শুক্রবারে ভ্রমণ করতে চান তারা এখানে, বা যারা যখনই ভ্রমণ করতে চান, নামাজ পড়তে চান, ওই যে মসজিদ দেখা যাচ্ছে এই হাতের ঠিক ডান দিক দিয়ে এই দিক দিয়ে ঢুকে যেতে পারবেন। তো আমরা সামনে যাই, সামনে গিয়ে দেখি আমরা এই স্বপ্নপুরীর যে সমস্ত দেখার যে জায়গাগুলো আছে, যে রাইডগুলো আছে, সব কিছু আমরা খুঁটিনাটি আপনাদেরকে দেখাবো। একদম পুঙ্খানুপুঙ্খরূপে চেষ্টা করব স্বপ্নপুরীর পুরো এরিয়াটি কি কি আছে এবং আপনারা কি ধরনের বিনোদন এখানে পাবেন সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ওকে ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা এই স্বপ্নপুরী থেকে গেট থেকে ভেতরে একটু সামনে হেঁটে এসে আমরা এখানে পুরো স্বপ্নপুরীর আর কি এরিয়াটা কি কি আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এটা আর কি একটা বলতে পারেন ভূগোল ক্লাস। এই ভূগোল ক্লাসটি নেবে আমাদের কাউসার রহমান কানন। তো দেখি ভূগোল সে কি বোঝায়। আমরা এখানে পাবো একটা কটেজ পাবো, ভিআইপি কটেজ যেটা বলতেছি আমরা। আচ্ছা, একটা আইসল্যান্ড পাবো। আচ্ছা, দেন পাবো একটা মিনি এন্ট্রি, যেখানে মানে
এটা তো সবকিছু আর্টিফিশিয়াল, ওখানে আর্টিফিশিয়ালি কিছু আছে যেটা আমরা দেখতে পাবো। আচ্ছা আচ্ছা। তারপরে কিছু গাইডস পাবো যেগুলো ছোট বাচ্চাদের খেলার জন্য ইউজ হয়, যেমন এই যে আগে আমরা ছোটবেলায় আমাদের দেশটা স্বপ্নপুরী গান শুনেছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঘোরাঘোরাটা দেখছি, সেটা আমরা পাবো। তারপরে একটা ইয়ে পাবো যেটা নৌকা, দোলনা টাইপের, ওয়ান কাইন্ড অফ দোলনা, সেন্ট মারিয়া নাকি? তারপরে একটা ফিশ ওয়ার্ল্ড পাবো, ওখানে আমরা নানা ধরনের মাছ দেখতে পাবো। আর্টিফিশিয়াল ফিশ ওয়ার্ল্ড? হ্যাঁ, না আর্টিফিশিয়াল ফিশ ওয়ার্ল্ড হলো ওখানে অনেক ধরনের মাছ আছে, ন্যাচারাল মাছগুলো আছে ওখানে আমরা দেখতে পাবো। আচ্ছা। তারপরে একটা জু পাবো যেখানে মানে চিড়িয়াখানা টাইপের, আজব গুহা লেখা আছে, আজব গুহাও আছে ওখানে। তারপরে এই পাশে গেলে আমরা একটা মিনি জু পাবো যেখানে মানে শর্ট ফর্মে সবকিছু দেখানোর চেষ্টা করছে আর কি। আচ্ছা। দেন একটা আমরা মিনি ট্রেন পাবো, ছোটবেলায় যে ট্রেনগুলো আমরা আর কি টিভিতে দেখতাম, ঝকঝক ট্রেন চলেছে, ওই কবিতা তো আমরা অনেকেই পড়েছি, সেটা আছে। তারপরে একটা গিম্বল কার আছে যেটা দিয়ে আমরা ওটার উপর থেকে মোটামুটি আমরা স্বপ্নপুরীর সবটাই দেখা যায়, পুরো এই রাইডটাই করতে হবে আজকে আমাদের, না? এই রাইডটাই করতে হবে, পুরো ভিউটাই দেখা যায়। আর নাগরদোলা তো আমরা সচরাচর মেলাতে দেখে আসছি, এখানে যেহেতু আর্টিফিশিয়াল সুতরাং এখানে তো নাগরদোলা থাকবেই। তারপর আর্টিফিশিয়াল গ্যালারি আছে যেখানে বলতে গেলে দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিসের সবকিছু ওখানে তুলে ধরছে আর্টিফিশিয়াল গ্যালারিতে। আর আছে ডাইনোসর গুহা। আর মোস্ট এখানকার সবচাইতে মানে বলতে গেলে মোস্ট ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হলো আজব গুহা। আর আছে ভূতের বাড়ি। তো ভূতের বাড়িটা তো সবাই অনেক হরর মুভির মতো একদম, না? হ্যাঁ, সবাই এনজয় করে। ওখানে আমাদের ভিউয়ার্সকে এটা দেখানোর চেষ্টা করবো যতটা পারি আমরা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ কাউসার রহমান কানন, আপনাদের এতক্ষণ ভূগোল বোঝালেন, অর্থাৎ এই যে পুরো স্বপ্নপুরীতে কি কি আপনি দেখতে পারবেন এটার একটা টোটাল একটা সামারি, একটা ম্যাপ এখানে দেওয়া আছে, কোথা থেকে কিভাবে যেতে হবে এবং কি কি উপভোগ করতে পারবেন সবকিছু এখানে আছে। তো ধন্যবাদ কাউসার রহমান কাননকে। তো চলুন আমরা যাই, একটু সামনে যেয়ে দেখি কি আছে। চারিদিকে কিন্তু খুব সুন্দর, মানে এই ফুলের গাছগুলোতে সুন্দর একটা শিফট করা আছে, ভালো লাগছে। কলেজের নাম হচ্ছে চাঁদনী বিশ্রামাগার। যারা ঢাকা থেকে বা অন্যান্য এরিয়া থেকে আসবেন, অন্যান্য জেলা থেকে আসবেন, তারা সরাসরি এসে এখানে আপনারা যোগাযোগ করে, অর্থাৎ গেটে যোগাযোগ করে আসলে এই কটেজগুলোর ভাড়া নিতে পারবেন এখানে থাকার জন্য, রাত্রি যাপন করার জন্য। এই পাশে আছে শহীদ মিনার, এই পাশে আছে স্মৃতিসৌধ, ভালো লাগছে দেখে খুবই। আর এই শহীদ মিনার ও স্মৃতিসৌধের পাশেই আছে স্বপ্নপুরী প্রধান কার্যালয়। স্বপ্নপুরী প্রধান কার্যালয় এইটাই। এটা হচ্ছে কিং এর আদলে একটি স্ট্যাচু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন মুভ করছে মাথা, একদম মনে হচ্ছে কিং কং হলিউড যে মুভিটা আছে সেটার মতো অবস্থা। আর এখানে যে উপর থেকে যে রাইড দেওয়া হয় প্যারাসেলিং এর মধ্যেও কিছুটা, এক পাশ থেকে ওই পাশে পুকুরের উপর দিয়ে একদম দিঘির উপর দিয়ে যাওয়া, আমরা সেই রাইডটি করবো, দেখি চলুন। টিকিট অলরেডি কেটেছি, জানি না উপরে কেমন হবে। এই যে দেখা যাচ্ছে লাইন, এই লাইন দিয়ে আমাদের একদম এই দিঘিটার উপর দিয়ে আমরা একদম চলে যাব।
অলরেডি আমরা এক প্রান্ততে চলে এসেছি, এই প্রান্ত শেষ, নিচের এই অবস্থা। আমার কাছে রাইডটা অনেক সুন্দর ছিল। আচ্ছা, একটু ভয় পাচ্ছি মাঝখানে যাই, কারণ আমার কাছে কেমন যেন একটু মনে হয়েছে নষ্ট ছিল, যার জন্য ভয় পাচ্ছি। কারণ কাছে তো অনেক কিছু আছে, যদিও সাঁতার জানি, বাট যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে তো বিষয়টা অন্যরকম হবে। রাইডটা আসলে একটু একটু মানে ভয়ানক ছিল, কারণ অনেক পানি থেকে অনেক উপরে আমরা ছিলাম, আর নিচ দিক দিয়ে আর কি একদম পুরো একটা সমুদ্রের মতো দিঘি। এটা হচ্ছে পিকনিক স্পট, অর্থাৎ স্বপ্নপুরী যারা আপনারা পিকনিক করতে আসবেন এই জায়গাগুলোতে আপনারা পিকনিক স্পট হিসেবে ইয়ে করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সবাই পিকনিক করছে, রান্নাবাড়া করছে। এখানে বাস, আপনি যদি বাসে আসেন বা হাইস বা যেটাই হোক, আসলে এখানে বাস রেখে এই তো এই ফাঁকা জায়গাগুলো আছে, এখানে পিকনিক করতে পারবেন। এখানে কিছু দোকানপাট আছে, দেখতে অনেক ফাঁকা। স্পট ভাড়া আর কি এখানে দেওয়া আছে, স্পট ভাড়া নির্দেশিকা। এখানে হচ্ছে স্পট ভাড়া হচ্ছে 300 টাকা। এখানটা হচ্ছে চিড়িয়াখানা, আর কি এখান থেকে টিকিট কাউন্টার। আপনাকে টিকিট নিতে হবে, প্রতি 40 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। এই পাশে হচ্ছে গেট, ভেতরে প্রবেশ গেট। এটা হচ্ছে কাউন্টার, আর এই পাশ দিয়ে ভেতরে ঢুকতে হবে, এই পাশ দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে বানরের আছে। আচ্ছা, তোর ফ্রেন্ড তো, তুই যা ওদিকে যা। হাই হনুমান না বাদর? ইয়ো ব্রাদার, হাই। তোর ফ্রেন্ড না এটা? হ্যাঁ। আরে বাপরে বাপ, আমার কাছে চলে আসছে। ব্রাদার, হোয়াটসঅ্যাপ। স্বপ্নপুরী চিড়িয়াখানাতে কি কি আছে আমরা এখন ঘুরে ঘুরে দেখব। এটা হচ্ছে অজগর সাপ, এটা অনেক বড় একটি অজগর সাপ। পাইথন চারটা আছে। বাচ্চা আছে, এই যে একটা, দুটা, তিনটা, উপরে একটা, এই যে উপরে একটা। ওভার দেয়ার। উট পাখি, হ্যাঁ এটা হচ্ছে উট পাখি। ঠোক দেবে, আরে এ তো উপর দিয়ে চলে আসবে না? এটার বৈজ্ঞানিক নাম হলো ইমু পাখি। এটা সেই গন্ধগোকল, বিরল প্রজাতির একটি প্রাণী বাংলাদেশের। কিছুদিন আগে খবরে দেখেছিলাম যে আসলে গন্ধগোকল আসলে বিরল প্রজাতির কোথায় যেন একটা পাওয়া গেছে। এখানে কি আছে? এখানে সম্ভবত বিদেশি প্রজাতির, আর এটা আফ্রিকান
আফ্রিকান গরু সম্ভবত। দেখ চল দেখলেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে সজারু, তবে গায়ে তেমন কাটা নেই, কাটা ভেঙে গেছে মনে হচ্ছে। অনেক বড় পাখি কিন্তু, ঠোঁট অনেক বড়। এটা মূলত আমরা দেখবো, যারা ছোট বাচ্চারা বেশি দেখবে, যে মুগলি কার্টুন যারা দেখে, হ্যাঁ হ্যাঁ, তারা এই পাখিটাকে সবথেকে বেশি দেখে। স্বপ্নপুরী চিড়িয়াখানাটি এইটা হচ্ছে মেন গেট। এখানে মেন গেট, ওই দিক দিয়ে আমরা ঘুরেছি, ঘুরে এই যে এটা পুকুর, মাঝখানে পুকুর, পুকুরের চারিদিক দিয়েই অনেকগুলো খাঁচা আছে, সেখানে বিভিন্ন প্রজাতির প্রাণী আছে বিভিন্ন খাঁচাতে। তো সবগুলোই ঘুরে দেখালাম। ওকে, আমাদের স্বপ্নপুরী চিড়িয়াখানা, যেটা মিনি চিড়িয়াখানা আছে, সেটা ভ্রমণ শেষ। আমরা এখন চলে যাব অন্য একটি স্থান দেখতে। এখানে অনেক রকম আর কি দর্শনীয় জায়গা রয়েছে, মানে দেখার মতো, সেই জায়গাগুলো ভিজিট করব।
আপাতত এই স্বপ্নপুরীর চিড়িয়াখানা দেখানো শেষ, চলুন আরও একটা জায়গাতে যাই। এখানে হচ্ছে সুইমিং পুলে সুইমিং করার জন্য টিকিট পাওয়া যায়, 50 টাকা এন্ট্রি ফি। এটা হচ্ছে প্রবেশ পথ, এদিক দিয়ে যেতে হবে না, ওই পাশ দিয়ে। আচ্ছা চলুন যাই, আমি টিকিট কেটে ফেলছি এখান থেকে। আপনি চাইলে এখানে সুইমিং করতে পারবেন, পানি খুবই স্বচ্ছ। আচ্ছা ভাইয়া, রংধনু গ্যালারিতে আসলে কি কি আছে দেখার মতো? এটা মিউজিয়াম, জাদুঘর, ইতিহাস, বর্তমান অনেক কিছু দেখার মতো শিক্ষণীয় বিষয় তৈরি করা আছে, কালেকশন করা আছে। আচ্ছা, প্রবেশ মূল্য কত এটা? 30 টাকা। আচ্ছা তাহলে আমাদেরকে 2টা দেন টিকিট। চলুন ভেতরে যাই, রংধনু গ্যালারি, চলুন যাই, ইতিহাস দেখে আসি। এটার ভিতরে ঢুকেই ইন্টারনাল লুক ঠিক এইরকম। আসলে আমার ভালো লেগেছে, এতগুলো জায়গা ঘুরলাম, এই জায়গার আউটলুক আমার খুব ভালো লেগেছে। ঠিক দেখুন কেমন। এইটা হচ্ছে এই আমি যতগুলো জায়গায় ঘুরেছি স্বপ্নপুরীর মধ্যে এখন পর্যন্ত, এখন অনেক জায়গা বাকি আছে, তবে এই রংধনু আর যে গ্যালারিটা আছে, এই জায়গাটা আমার খুব, ডেকোরেশনটা খুব ভালো লেগেছে ফুল দিয়ে। ঠিক আর কি তাজমহলের সামনে যেরকম ডিজাইন ছিল, এখানেও ঠিক সেরকম ডিজাইন আছে। আর এটা হচ্ছে ঠিক সুন্দর একটা ফোয়ারা। আমরা এখন চলে যাব সে ইতিহাস দেখতে। চলুন আর কি বাংলাদেশের গ্রাম বাংলার যে ইতিহাস এই রংধনু গ্যালারিতে সেগুলো দেখা যাবে, চলুন দেখে আসি। এই তো এটা হচ্ছে প্রবেশ পথ, অর্থাৎ মূল যে জায়গা সেটার প্রবেশ পথ, রংধনু আর্ট গ্যালারি। আচ্ছা এখান থেকে আমরা শুরু করি। এটা হচ্ছে স্বপ্নপুরীর গেট থেকে শুরু করেছে। এটা স্বপ্নপুরীর গেট, তুলিতে আঁকানো না, এগুলো সব হাতে অঙ্কন করা কিন্তু। হ্যাঁ, ফজলুর রহমান খান এই ব্যক্তির নামে কিন্তু আমি অবশ্যই কিছু বলবো।
ফজলুর রহমান খান এমন একজন ব্যক্তি যার সম্বন্ধে আর কি যেটাই বলি না কেন অনেক কম হয়ে যাবে, কারণ তিনি এমন একটি স্ট্রাকচার আবিষ্কার করেছিলেন আর কি, যে স্ট্রাকচারটা সমগ্র বিশ্বব্যাপী জনপ্রিয়। বিশ্বের সবচাইতে দীর্ঘতম যে টাওয়ারটি রয়েছে দুবাইয়ের বুর্জ খলিফা, সেই টাওয়ারটি পর্যন্ত যে স্ট্রাকচারে তৈরি হচ্ছে সেটার নাম টিউব স্ট্রাকচার। ওই টিউব স্ট্রাকচারের জনক হচ্ছে এই ফজলুর রহমান খান, যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেন। এরপরে তিনি আমেরিকার একটি আর কি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে প্রধান হিসেবে সেখানে দায়িত্ব পালন করেন। এছাড়াও পাকিস্তানে ছিলেন, তিনি ইন্ডিয়াতে ছিলেন। তো তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আমরা জানি না এই ব্যক্তির সম্বন্ধে। তিনি আসলে সমগ্র বিশ্বব্যাপী যে বড় বড় নির্মাণ আর কি দালান কোঠা আছে, বড় বড় টাওয়ার আছে, সেইগুলো কিন্তু যে স্ট্রাকচারে তৈরি, তিনি কিন্তু এই স্ট্রাকচারের ওই স্ট্রাকচারগুলোর জনক কিন্তু উনি। এই আপনি দুবাইয়ের প্রিন্স টাওয়ার বলেন, দুবাইয়ের বুর্জ খলিফা বলেন, টুইন টাওয়ার বলেন, এভরিথিং সব কিছুর জনক কিন্তু এই ফজলুর রহমান খান, যিনি টিউব স্ট্রাকচার আবিষ্কার করেছেন। এরপর থেকে 19 শতকের পর থেকে যেই যতগুলো বিল্ডিং অনেক বহুতল ভবন নির্মিত হয়েছে এই ফজলুর রহমান খানের তৈরি টিউব স্ট্রাকচার অনুযায়ী তৈরি হয়েছে। কিন্তু এটা কিন্তু কম কিন্তু কিছু পাওয়া নয়। এটা আসলে এই রুমটার মূল্য আসলে সবাই বুঝবে না। আসলে এই রুমে আসলে কিন্তু বাংলাদেশের শুধু যে না, তথাকথিত গোটা বিশ্বের ইতিহাসই এই রুমে আছে না। প্রধান দেশ আমরা সবাই জানি, বাংলাদেশের কৃষকদের অবদান বরাবরই ছিল, এখনো আছে। এটা হলো কৃষি যুদ্ধের কৃষক যুদ্ধদের পটভূমি। আচ্ছা, এইখানে একটা সমগ্র বাংলাদেশের একটা ম্যাপ দেখা যাচ্ছে। কোন জায়গায় কে কমান্ডার ছিল, কোন সেক্টরে কে কমান্ডার ছিল, কার নেতৃত্বে স্বাধীনতার সময় যুদ্ধটা হয়েছিল, প্রত্যেকটাই এই ম্যাপটার মধ্যে দেওয়া। আমাদের উত্তরবঙ্গের সহ গোটা বাংলাদেশের কোন সেক্টর ছিল, সেখানে কে কমান্ডার ছিল, কার নেতৃত্বে যুদ্ধ হয়েছে, পুরোটাই এই ম্যাপটাতে সুন্দর মতো দেওয়া আছে। আচ্ছা, রংধনু গ্যালারির আরও একটি আমরা রুম পেয়েছি, যে রুমের মধ্যে আমরা এটা কিন্তু 3টা পার্টে বিভক্ত। তো আমরা চলে যাই ভেতরে, দেখি ইতিহাস তুমি কথা কও, ভেতরে ঢুকি। আচ্ছা চলো, আগেরটা ছিল স্বাধীনতা আমার স্বাধীনতা। এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু আমার ভালো লেগেছে। তো আমরা একদম প্রথম থেকে শুরু করি। এইটা কি প্রাচীনকাল থেকে কিভাবে পৃথিবীতে সভ্যতার মর্যাদা আসলো, এটার একটা ইতিহাস এখানে ছোট করে তুলে ধরা হয়েছে না? আচ্ছা, এখানেও নির্দেশনা দেওয়া আছে, এর মধ্যে পড়ে নিতে পারে। এটা হলো গুপ্ত যুগ। আমরা জানি বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, কিভাবে বাংলাদেশের উন্নতি হয়েছে গুপ্ত যুগের পর থেকে, এটা হ্যাঁ বুঝতে পেরেছি। তারপরে আছে নবাব সিরাজউদ্দৌলার কিছু ইতিহাস রয়েছে, যেমন সিরাজউদ্দৌলা রাজাদের আমল ছিল, তখন থেকে কিভাবে আমরা আবার স্বাধীনতার দিকে আসলাম এটা। তারপরে এই পাশে আছে নবাব সিরাজউদ্দৌলার সময় কিছু ইতিহাস, এখানে হালকা করে তুলে ধরার চেষ্টা করছি। আমরা যদি ওই পাশটাই দেখি তাহলে দেখতে পাবো। দূর থেকে যদি দেখি, এগুলো কিন্তু সব গ্লাসের ভেতরে আর কি ফ্রেম করে আর কি এগুলো বাঁধিয়ে রাখা হয়েছে। এটা হলো নীল বিদ্রোহ। এটা হ্যাঁ, নীল বিদ্রোহর একটা ইতিহাস আর কি। এই যে একজন নীল চাষিকে আর কি আঘাত করতো, ইংরেজরা কিভাবে আঘাত করতো সেটার একটা আচ্ছা এখানে পুরোটা দেখাতে গেলে একটু লেট হয়ে যাচ্ছে, আমরা তাই একটু মুসলিম বিদ্রোহের একটা ইতিহাস। এটা হলো চামড়া বিদ্রোহের। একসময় তো বাঙালিরা অনেক যারা বনে বসবাস করতো, তারা তো বিভিন্ন পশু পাখির চামড়া করতো, ওইটা নিয়ে ব্রিটিশরা ওদের উপরে নির্যাতন চালাইতো। এটা একটা ইতিহাস এখানে দেওয়া হয়েছে। এটা গোলটেবিল বৈঠক, এখনো চলে। আচ্ছা, এইটা কিন্তু আমাকে একটু ভালো করে দেখাতে হবে, কেন বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু গোলটেবিল করছে, গোলটেবিল বৈঠক করছে। আসলে এটা অনেক বড় একটা ব্যাপার, আসলে খুলে বলা অনেক কঠিন একটা ব্যাপার। দেখছেন তখনকার একদম
লিডিং পর্যায়ের যে নেতাগুলো ছিল ভারতবর্ষে, তারা সবাই মিলে এখানে আর কি বৈঠকটি করছে। এই সময় যে বাঙালিরা অনেকেই ইন্ডিয়াতে পাড়ি জমাইছিল শরণার্থী হওয়ার জন্য, সেই শরণার্থীরা কিভাবে মানে তারা গেছিল, এটা একটা ছোট্ট একটা ডেমো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরা তো অনেক বেশি কষ্ট করেছে সেই সময়। আসলে দেশ ভাগের সময় যারা বাংলাদেশে যে হিন্দুরা ছিল তারা চলে গিয়েছিল ইন্ডিয়াতে, আর ইন্ডিয়াতে যে মুসলিমরা ছিল তারা চলে আসে বাংলাদেশে। মানে দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয়েছিল। এটা সম্বন্ধে আর কি অনেক বড় একটা ব্যাপার, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, বিভিন্ন ইতিহাসের বই রয়েছে, ইন্টারনেটেও পড়ে নিতে পারেন। এই ছিল আর কি রংধনু গ্যালারির টোটাল ভিউজ। আমরা ভেতরে গিয়েছিলাম, 3টা পার্ট রয়েছে, 3টা পার্টই আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়েছি এর ভেতরে। এখন স্বপ্নপুরীর অন্যান্য যে দর্শনীয় জায়গাগুলো রয়েছে স্বপ্নপুরীর ভেতরে, সেই জায়গাগুলোকে আপনাদের সঙ্গে আর কি তুলে ধরবো। তো চলুন চলে যায় আর্ট গ্যালারি থেকে বের হয়ে অন্য একটি অ্যাক্টিভিটি। স্বপ্নপুরীর এই পিকনিক স্পটটি এতটাই বড় যে একটি পর্বের মাধ্যমে আপনাদের সামনে পুরো স্বপ্নপুরীর পিকনিক স্পটটি তুলে ধরা প্রায় অসম্ভব, আর ভিডিওটাও অনেক লেন্দি হয়ে যাবে। তাই স্বপ্নপুরী এই পিকনিক স্পটটিকে আমরা 2 পর্বে বিভক্ত করেছি। এটা প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখতে আমাদের চ্যানেলের দ্বিতীয় ভিডিওটি দেখুন। স্বপ্নপুরী ভ্রমণের দ্বিতীয় পর্বটি আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। আর আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান।